ফুল্লরা মাতার মায়ের মন্দিরের যে সতীপীঠ সেটি হচ্ছে 47তম সতীপীঠ। অট্টহাস ওই একটা বর্ধমানেও আছে। নমস্কার বন্ধুরা, আমি মানব। র্যান্ডম টিঙ্কু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আমার এই নতুন ভিডিওতে জানাই অনেক অনেক সুস্বাগত। আজকে আমি চলে এসেছি বীরভূম জেলার লাভপুরের সতীপীঠ মা ফুল্লরা মন্দিরে মা ফুল্লরাকে দর্শন করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুল্লরা মাকে, তার সঙ্গে দেখাবো এই ফুল্লরা মায়ের ভোগ প্রসাদ পেতে গেলে কি কি নিয়ম নীতি আছে সেইগুলো, এই ফুল্লরা মায়ের কি করে সৃষ্টি হলো বা কি করে পুজো শুরু হলো, কখন থেকে কোন সময় থেকে কে এই ফুল্লরা মাকে নিয়ে এলো এখানে প্রতিষ্ঠা করলো, এবং সবথেকে বড় কথা অট্টহাসের সঙ্গে এই ফুল্লরা মাতার বা এই ফুল্লরা সতীপীঠের কি সম্পর্ক, বা কোনটা সত্যি একটি সতীপীঠ হতে গেলে বা শক্তিপীঠ মহাপীঠ হতে গেলে কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা দরকার সবকটি। তাই আমার ভিডিওর সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে এবং পুরো তথ্য জানতে। আর ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এই হচ্ছে আহমদপুর জংশন, রামপুরহাট, বর্ধমান, কলকাতা, এই প্রত্যেক জায়গা থেকে কিন্তু এই আহমদপুর জংশনে ট্রেন আসে। এই দেখো, এই হচ্ছে আহমদপুর জংশনের বাইরের দিক। এখান থেকে অটো আর টুকটুক দুটোই পাওয়া যায় ফুল্লরা মায়ের মন্দির যেতে গেলে। তবে এখান থেকে অনেক বাসও পাওয়া যায়, সামনে নেমে ব্রিজের ওপর থেকে বাস পাওয়া যায়। তো বাসের ভাড়াটা কম, কিন্তু এই ভাড়াটা একটু বেশি। দেখা যাক কত ভাড়া নেয়। রিজার্ভ করে যেতে হবে, শেয়ার নয়। কত লাগবে? কতক্ষণ লাগবে? 40 মিনিট না, কতক্ষণ লাগবে না, কত লাগবে? 200 টাকা। অনেকটা বেশি দেখছি, বাস ধরে চলে যাবো তাহলে। না বাস ধরে অনেকটা বেশি হচ্ছে, 20 টাকা ভাড়া। দেখুন আমি সেখানে ডবল দিতে যাই 50 টাকা। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তো হ্যাঁ, ব্রিজের উপরে চলে যাচ্ছে। ব্রিজ ধরতে গেলে কোন দিকে আগে যেতে হবে? সোজা গিয়ে বাঁ দিকে ব্রিজ পেয়ে যাবো, বাসও পেয়ে যাবো না? এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 14 কিলোমিটার। 12 কিলোমিটার ওখানে বাস নামিয়ে দেবে আপনাকে, তারপরে হেঁটে যেতে হবে। না যাবেন সব প্রান্তেই দিতে পারো। ওখান থেকে আপনি 1000 20 টাকা নেবে, হয়তো রানিং গাড়ি থাকলে 10 টাকা নেবে। ফুল্লরা গেটে নামিয়ে দেবে, বাসে আপনার 15 টাকা 20 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া পড়বে। এই দেখো, আমরা চলে এসেছি ফুল্লরা মাতা মায়ের মন্দিরের ঠিক বাইরে। এ হচ্ছে একটা গেট, এদিক দিয়ে ঢুকে সোজা মন্দিরের পাশ দিয়ে ঢোকা যায়। আর ওই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছ, বড় গেট, এই গেট দিয়েও কিন্তু ঢোকা যায়। এটা মন্দিরের পিছন দিক দিয়ে ঢোকার রাস্তা। আর এখানে বহু অটো এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত 10 টাকা 20 টাকা এরকম নেয়। মানে যদি লোকজন না থাকে তাহলে 20 টাকা, আর লোক থাকলে কিন্তু 10 টাকা ভাড়া নেয়। এই যে রাস্তার ধারে এরকম দোকান আছে অনেক, এখানে অনেক খাবার দাবার পেয়ে যাবে, মুড়ি, চপ, মিষ্টি, পাউরুটি, এগুলো। এই দেখো, এই সামনে একটা গেট আছে। এই গেট দিয়ে সোজা চলে এসে আপনাদের জুতো রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে। আর এটা হচ্ছে মা ফুল্লরার মন্দির, পাশেই হচ্ছে এই যে বিশ্বেশ্বর মন্দির, মানে বিশ্বেশ্বর শিব ভৈরব। আর এই হচ্ছে নাট মন্দির, তার পাশেই এই যে দেখছেন দুটো শিব মন্দির। মধ্যে যে রাস্তাটা চলে গেছে এটাই হচ্ছে সেই পুকুরটা, যে পুকুরে আগে মায়ের, যে ওই পুকুর থেকে জল তুলে মায়ের সমস্ত ভোগ প্রসাদের কাজে ব্যবহার করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের নিত্য সেবার জন্য। যে পুকুর থেকে জল নেওয়া হতো আগে, সেই নিত্য সেবার জল নেওয়ার পুকুরে। এইখানে অনেক মাছ আছে, এখন মাছটা দেখতে পাচ্ছি না, হয়তো বিস্কুট আনলে হয়তো মাছগুলো দেখতে পাবো। আর এর সামনেই দেখতে পাচ্ছ ফুল্লরা মায়ের মন্দির।
সামনেই। আর সামনে দুটো শিব মন্দিরও করে রাখা আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, মধ্যে খুব সুন্দর রাস্তা। ঠাকুর মশাই এখানে বসে চণ্ডীপাঠ করছেন। জয় শিব শম্ভু। একটা প্রশ্ন করি, বলছি যে অট্টহাস ওই একটা বর্ধমানেও আছে। নিরুলে অট্টহাস ওটাও মহাপীর নয়, এটা করতে করতে কথা বলা হয় না, তাও বলছি। নিরুলে আমি তো জিজ্ঞেস অট্টহাস করলাম। যেটা, ওটা গ্রামটার নাম অট্টহাস। অট্টহাস ওরা চিটিংবাজি করে এইসবগুলো করছে। ও 30 বছর আগে একবার কেস হয়েছিল, সিল করে দিয়েছিল থানা থেকে গিয়ে। আবার লালবাজার থেকে ফোর্স এসেছিল, এই যে সিল করে দিয়েছিল, আবার চুদুর বুদুর করতে লাগলো। বলেন কেন যে এরকম ঘটনা ঘটেছিল? যদি কোনদিন যান তো বলবেন। হ্যাঁ আমি গিয়েছি, ওই জন্যই জিজ্ঞেস করলাম যে তা মায়ের দুটো ঠোঁট, হ্যাঁ মায়ের দুটো ঠোঁট, দুটো ঠোঁট একটা ঠোঁট পড়েছে দেবী ফুল্লরা হলো। নিম্ন অষ্ট অষ্ট চোয়াল পর্যন্ত, হ্যাঁ। এটা পড়েছে এখানে। হ্যাঁ। আর ঊর্ধ্ব অষ্ট পড়েছে উজ্জয়িনীতে, এমপি। হ্যাঁ হ্যাঁ উজ্জয়িনীতে ঊর্ধ্ব অষ্ট, উজ্জয়িনী এমপি। ধর্মগ্রন্থতেও তাই লেখা আছে। আচ্ছা, তাহলে এখানে আর ঠোঁট কোথা পেল? কোনো ভক্তকে বলছে নিচে ঠোঁট পড়েছে, কোনো ভক্ত বলছে ঊর্ধ্ব ঠোঁট পড়েছে। তাহলে ঠোঁট কটা, তোমার কোন ঠোঁটটা পড়েছে ওখানে? তোমার ভৈরব কই? ভৈরব কই? তুমি তো এইখানেই ধরা পড়ে যাচ্ছ সবসময় জন্য। তোমার ভৈরব কই? ভৈরব ছাড়া মা আছেন কোনোখানে? না না, ভৈরব থাকতেই হবে। আমাদের যেমন বিশেষ ভৈরব, মায়ের সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছে মাটি ঘুরে। হ্যাঁ, বিশেষ ভৈরব তোমার কই? তৈরি করে কাদা দিয়ে লেপে তৈরি করছো, সিমেন্ট বানিয়ে তৈরি করছো, এসবগুলো পাঁচিং নয়। মন্দির করেছো, মন্দির করেছো। হ্যাঁ হ্যাঁ, সতীপীঠ হিসাবে দাবি করা। আদ্যাপীঠ, আদ্যাপীঠ, সতীপীঠ বলবেন। সতীপীঠ আর আদ্যাপীঠ আলাদা হয়ে গেল নাকি? আদ্যাপীঠ যারা সাধনা করেন সেখানে আদ্যাপীঠ, আদ্যাপীঠ। তারাপীঠ ও। সাধনা স্থল। সেখানে বড় বড় ডাকাতরাও সাধনা করেছে, বড় বড় মহাপণ্ডিতরাও সাধনা করেছে, সেটা সাধনা স্থল। এটা হচ্ছে আদ্যাপীঠ, এটা আদ্যাপীঠ। আর সতীপীঠ হচ্ছে সতীর অংশ পড়লে সতীপীঠ। অংশ যেখানে পড়েছে সেখানে হচ্ছে মহাপীঠ, সতীপীঠ। সতীপীঠ কথা বলছে, এটা হচ্ছে ব্যাপার। তো ওরা সেই বাদরামটা আবার আরম্ভ করেছে, কমিটিতে কথা চলছে, আবার কেস হবে। এখানে এই যে মাকে, এই মাকে কে খুঁজে পেয়েছিলেন? কৃষ্ণানন্দগিরি মহারাজ, কৃষ্ণানন্দ গিরি, কাশীর পুরুষ ছিলেন। কাশীর পুরোহিত ছিলেন। কাশীর পুরুষ ছিলেন, ওনারা 4 জনা স্বপ্নাদেশ পেয়েছিলেন। মা নিজে স্বপ্ন দিয়েছিলেন যে অমুক জেলায় অমুক জায়গায় আমার এই অংশ পড়ে রয়েছে, তোরা আগে প্রতিষ্ঠা কর। তো 4 জনের স্বপ্ন যখন মিলে যায় একইভাবে, 4 জনকে স্বপ্ন দিয়েছিলেন। হ্যাঁ, ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দগিরি মহারাজজি, রঘুবর গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী, ওনাদের সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী দেবী। 4 জনের স্বপ্ন যখন একইভাবে মিলে যায় তখন ওনারা খুব চিন্তায় পড়ে। আজ থেকে 650 বছর আগেকার কথা। তো তখনকার দিনে নদী নালা খাল বিল পার হওয়ার মতো কিছু ছিল না, ঠিক আছে? তো মা ওদেরকে কোলে করে এনেছেন একরকম। ভয়ঙ্কর ভয়ঙ্কর নদী, কলা গাছ কেটে ভেসে পার হয়ে এসছে। এখনকার নদী তো খরা পড়ে গেলে মরে যায়, অনেক নদী আছে মরে যায়, জল কমে যায়। তখনকার দিনে নদী নালা জল মরতো না, 2 কিনারা বয়তো 12 মাস, খরা বর্ষা সব সময়। সেই নদী সমস্ত পার হয়ে ওখান থেকে 7 দিন পরে, 7 দিন চিন্তা ভাবনা করার পরে এখানে আসার জন্য রওনা দেন। ওখান থেকে বেরোনোর পরে এখানে এসে যখন পৌঁছান, জিজ্ঞাসা করতে করতে 2 বছর পরে, 2 বছর পরে যখন এখানে এসে ঢোকেন, জিজ্ঞাসা করতে করতে এসে তখন দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল, ভয়ঙ্কর আফ্রিকার সমান জঙ্গল। হ্যাঁ, এখানে মানুষ খায় এরকম ধরনের জীবজন্তু জানোয়ারও বাস করত, বাঘ ভাল্লুক সমস্ত বাস করত। এবং মা সবসময় ওনাদেরকে গাইড করেছেন, ওই 4 জনাকে। হ্যাঁ, সব সময় জন্য মা সামনে থেকেছেন, ওনারা দেখতে পাচ্ছেন, ওনাদের চোখে তখন স্পট পড়েছিল আর কি। যাই হোক, তো ওদের সামনে সব সময় মা থেকেছে। বড় বড় হিংস্র জন্তু, বাঘ চলে আসছে, হ্যাঁ, ওদেরকে দেখে হা করতে করতে কোথায় থেকে একটা ফুস করে একটা হাওয়া আসছে, বলছেন ওনারা ফুস করে একটা হাওয়া এলো, সব ছুটে পালিয়ে গেল। হ্যাঁ, এ কি করছি আমরা, কোথায় এলাম, কি করছি? যাই হোক, এই বনের মধ্যে ওনারা খুঁজতে থাকে। আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে নিজের জীবিকা অর্জন করেছেন। এই বনের মধ্যে খুঁজতে খুঁজতে 1 বছর কেটে গেল। মায়ের দেখা পেলেন না, মায়ের অংশ, সেই অংশ খুঁজে পেলেন না। তখন 1 বছর পরে যখন মা দেখলেন যে আমাকে আর খুঁজে পেল না, তার 2 দিন পরে মাঘী পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় মা নিজে হাতে 5টা জবা ফুল নিয়ে এসে ওই জায়গাতেই মা যেখানে আছেন ওখানে সাজিয়ে রেখে দিয়েছে। মায়ের অংশ নিচেতে আছে, উপরে 5টা জবা ফুল আছে। এরকম ঘুরতে 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 এরকম পজিশনে 4 জনায় ঘুরছেন। ঘুরতে ঘুরতে কৃষ্ণানন্দগিরি মহারাজজি দেখেন ওখানে কটা ফুল পড়ে আছে, লাল রঙের কি পড়ে আছে, মানে তারপরে ফুলই তো মনে হচ্ছে। তো চলো তো যাই দেখি। এই ঘুরতে ঘুরতে গিয়ে তখন দেখি, হ্যাঁ, টাটকা 5টা জবা ফুল সাজানো আছে। তো এই বনে 1 বছর হয়ে গেল, কোনো জনমানুষের সমাগম আমরা দেখি নাই, আসা যাওয়া দেখি নাই। এবং
এখানে কোনো ফুলের গাছ নাই, বড় বড় ভয়ঙ্কর বৃক্ষ গাছ, বন জঙ্গল গাছ, তো ওদের ফুল কোথা থেকে এলো বলে ওখানে কাছে গিয়ে তখন দেখে টাটকা 5টা জবা ফুল সাজানো হয়েছে এবং 5টা জবা ফুলকে কৃষ্ণানন্দগিরি মহারাজজি সঙ্গে সঙ্গে সাহস করে ছোঁয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কারেন্টের শট মারার মতো অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আবার ভেতরে প্রবেশ করেন। তখনই মা বলে দেন যে আমার এইটাই সেই অংশ এবং আমার এই মন্ত্রে পুজো হবে, এই ভোগ হবে। পুজোর সাইজ সমস্ত সব দিয়ে ওনাকে ছেড়ে দেন। উনি তখন জ্ঞান ফিরে উঠে 4 জনের যুক্তি করে মাটি মেখে কাদা করে বাঁশের কঞ্চি দিয়ে 3 ফুট মতো একটা ঘর করে তাল পাতা ছাউনি দিয়ে মাকে ওখানে প্রতিষ্ঠা করে। তারপর থেকেই মন্দির আস্তে তারপর আস্তে থেকে আস্তে আস্তে নিজেরা নিত্য সেবা শুরু করে। তারপরে তখনকার দিনে খাদ্যের এত অভাব ছিল, ভিক্ষাও মিলত না। একটা গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, 250 থেকে 300 ভেড়ে ঘুরে এটা ভিক্ষা করে নিয়ে আসতেন। এই ভিক্ষা করতে 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 আবার 1 বছর কেটে যায় এবং ওই মাকে যে পুজোটা দিতেন নিত্য সেবা, ওইখানে করে মায়ের একটা ছোট নৈবেদ্য করে দিতেন আর বাকি অংশটা একটা বড় নৈবেদ্য করে ওই যে দেখবেন মন্দিরের পাশে শিবাভোগ বলে একটা জায়গা ছোট করে ঘেরা আছে, ঠিক আছে, ওইখানটা করে বড় একটা নৈবেদ্য করে দিতেন। দিয়ে ওইখানে গলায় গামছা দিয়ে ঠাকুমশাই, তখনকার দিনে ঠাকুমশাই গলায় গামছা দিয়ে 3টে ডাক দিতেন, কই গো রুপি সুপি। রুপি সুপি হচ্ছে একদল শিয়ালের নাম। ওই শিয়ালের রূপ ধরে মা আসতেন। আমার গা কাটা দিচ্ছে, তো ওই শিয়ালের রূপ ধরেই মা আসতেন, হ্যাঁ, দিয়ে এসে ভোগ খেয়ে যেতেন। তখন এই সমাগম কিছু ছিল না, ভয়ঙ্কর জঙ্গল ছিল। আচ্ছা, যাই হোক, ওই প্রসাদ শিয়ালে খেয়ে যাওয়ার পরে ওই উচ্ছিষ্ট যেটা পড়ে থাকতো ওইটা নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে মহাপ্রসাদ তৈরি করতো। এখানে মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগতো না, ওই 2টো কথা, কই গো রুপি সুপি। হ্যাঁ, এইবার ওই প্রসাদ যাকে 3টা আঙুল করে দিত না, তাকে দিনে রাতে আর কিছু খেতে হতো না, মহামৃত্য প্রসাদ, পেট ভরে যেত, খেতে বলতে কিছু ওই জিনিস থাকতো না। যাই হোক, তো ওইভাবে চলতে চলতে 1 বছর কেটে যাওয়ার পরে সেই মাঘে পূর্ণিমার আগের দিন কৃষ্ণানন্দগিরি বলে যে কালকে তো মায়ের প্রতিষ্ঠা দিবস, তো মায়ের তো একটু হোম করতে হবে, জোগাড় করতে হবে, যে এইসব চিন্তাভাবনা করে তার জোগাড় জানতি করেছে, ভিক্ষা শিক্ষা করে দিয়ে তারপরের দিন হোম করছে। হোম বনের মধ্যে, তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাব। আর তখনকার দিনে গুপ্তচররা জন্তুদেরকে তাড়ানোর জন্য আগুন জ্বালাত। এই এখন দূর থেকে এখন কে দেখে বনের মধ্যে আগুন জ্বলছে, সে ব্যক্তি গিয়ে জমিদার মশাই খবর দেন। জমিদার মশাই সঙ্গে সঙ্গে লেটেলদেরকে নিয়ে এসে চারিদার ঘিরে ফেলান। বনে কোনোদিন জীবনেও ঢোকেন নাই জমিদার মশাই, দিয়ে ওনাদের ভেতরে ঢুকে ওনাদেরকে চার্জ করেন, এখানে কি হচ্ছে। বলছে, বাবু আমরা কাশি থেকে এসেছি, মায়ের স্বপ্নাদেশ অনুসারে এখানে এসেছি, মাকে এখানে পেয়েছি 1 বছর পরে, তাই মায়ের আবার ফিরে প্রতিষ্ঠা করার পরে আবার 1 বছর হয়ে গেল, তো মায়ের তাই আজ প্রতিষ্ঠা দিবস, তাই একটু হোম করছি। মা কোথায় মা? আর তখনকার দিনে বনের মধ্যে ধরা পড়লে মৃত্যুদণ্ড, সব রেডি হয়ে আছে। এখন তো সুইচ সিস্টেম হয়েছে, আর তখন ছিল টেটা, টাঙ্গি, বল্ল, হেসোদা, এসব। তো সব অস্ত্র নিয়ে লেটেলে দাঁড়িয়ে আছে যে বিয়াদুল কলি শেষ করে মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল। বলছে, মা কোথায় মা? জমিদার মশাই বলছে, মাকে দেখায় তো প্রমাণ দিতে হবে। তখন ওরা 4 জনাতে হেসেছে, বলছে মাকে প্রমাণ দেবো? মা আমাদের, আপনাকে মাই প্রমাণ দেবে আপনাকে, আমি কে? আমাকে মা নিয়ে এসেছে। বেশ ঠিক আছে, দাও প্রমাণ দাও। ওরা তখন মাকে যেখানে প্রতিষ্ঠা করেছে 4 কোণে 4 জনা বসে জব করতে লেগেছে। বেশি কোণে 5 মিনিট, 5 থেকে 7। মা তো সবসময় ওনাদের সঙ্গেই আছেন তো, এখানেই তো ব্রহ্মশিলা আছে। ও কি করবে? সঙ্গে সঙ্গে 5 থেকে 7 মিনিট জব করতে করতে হেরিং বলতে বলতেই ওই জায়গায় যেখানে মায়ের অংশ দেখছে না, মাটিটা ফেটে একদিন ফাঁক হয়ে যায়, ফলফল করে অটোমেটিক মাটি ফেটে যায়। ফেটে যাওয়ার পরে একটা লাল রং দেখতে পায়। ওই লাল রং দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে ওনাদেরকে আর 1 সুতো 1 পাও কোথাও হাঁটতে দেননি, সমস্ত দায়িত্ব ওনারা নিয়ে। তারপর থেকে মন্দির একবার 1 মাসের মধ্যে এই মন্দিরে হাফ মন্দির করে দেন। ওনাদের থাকা খাওয়া সুব্যবস্থা এবং মায়ের নিত্য সেবা, এই বন কেটে মাঝিদেরকে লাগিয়ে উড়িয়ে দিয়ে সমস্ত সব একবার ফাঁকা করে দিয়ে ওনাদের সমস্ত দায়িত্ব ওনারা নিয়ে নেন। এবং এই মন্দির আস্তে আস্তে ওনারাই সব করে দিয়ে গিয়েছেন। হ্যাঁ, আজও আছেন তারাই, ভেতরে পার্টি ঢুকে গিয়েছে, পার্টি মেনটেন্স করছে। হ্যাঁ, যেখানে খাবার থাকবে সেখানে পার্টি থাকবে, পরিষ্কার কথা। সে আপনারা পার্টির লোক হন আর যেই হন, পরিষ্কার কথা। হ্যাঁ, তো এবার এখানে পার্টি এখন মেনটেন্স করছে, কিন্তু সেই জমিদার কমিটি আছে, আমার সেই জমিদার কমিটি আছে, এখনো আছে, পার্টি ঢুকে আছে। হ্যাঁ,
তো আস্তে আস্তে মা এবার, কিন্তু হ্যাঁ মাঝে একটা জিনিস ভুল হলো, যখনই মাকে ওই জবা ফুল পেয়ে পরিচয় হলো তখনই মায়ের নাম দিয়েছিলেন কৃষ্ণানন্দগিরি মহারাজজি দেবী ফুল্লরা। জবা ফুলটা পেয়ে যখন জবা ফুল পরিচয় দিলেন মা, তখনই ওইটাই নাম দিয়েছিলেন দেবী ফুল্লরা। ফুল থেকেই ফুল। এটার আদি নাম হচ্ছে চণ্ডীতে পড়ছি, এই চণ্ডীতে পড়ছি অট্টহাস, অট্টট্রাহাস যেটা পড়ছি আমরা, হ্যাঁ। তো এটাই আদি অট্টহাস। ওই গ্রামটার নাম হচ্ছে অট্টহাস। ওইখানে বড় বড় ডাকাতরা সাধনা করতো, বড় বড় পণ্ডিত আছে সাধনা করতো। কালী মন্দির ছিল, পঞ্চমন্দির আসন করলো, তারপরে একটা দুর্গা মন্দির করলো। যে আস্তে 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 চাঁদামাতা তুলে নিয়ে একটা বড় করে ঘিরে নিয়ে একটা প্ল্যাটফর্মের মতো করলো, করে এখন বলছে এটা মহাপীঠ। ওইটা মহাপীঠ না, ওইখান থেকে 3 কিলোমিটার গিয়ে কেতুগ্রাম বাহুলক্ষ্মীতলা, কেতুগ্রাম, হ্যাঁ বাহুপুরে বাহুলক্ষ্মীতলা, ওটা অরিজিনালি মহাপীঠ। আর এটা বাঁধামো করছে। এই দেখো, এই হচ্ছে নাট মন্দির, খুব সুন্দর নাট মন্দির। আর সামনে হচ্ছে ফুল্লরা মায়ের মন্দির। এটা 400 থেকে 450 বছরের পুরাতন বলছে। কারুকার্যগুলো দেখো, এগুলো সব নতুন করে তৈরি করা হয়েছে 1858 সালের দিকে সম্ভবত। কারুকার্য দেখলে বুঝতে পারবে যে এখানে এই যে বীরভূম জেলা বা বাঁকুড়া জেলার কিছু পোড়ামাটির কাজের নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। টেরাকোটার কাজ, পুরো মন্দিরটাতে এরকম টেরাকোটার অসংখ্য কাজে পূর্ণ হয়ে আছে। ওই সামনেরটা দেখো, ওখানে সব পরিবর্গা দেওয়া আছে, মানে কত পুরাতন তোমরা আন্দাজ করতে পারছো। এই হচ্ছে নাট মন্দির, বিশাল বড় নাট মন্দির। আর এই যে সামনে যেটা দেখছো, এটা হচ্ছে ভৈরব, বিশ্বেশ্বর ভৈরব। আর এই হচ্ছে মা ফুল্লরার মন্দির। এই হচ্ছে তহসিল, আমরা একে তহসিল বলি, তোমরা কি বলো এটাকে জানি না। মা যে শিয়াল রূপে আসতেন, উনি কি এইখানে এসে ভোগ গ্রহণ করতেন না এই ঘরে এসে ভোগ গ্রহণ করতেন? পাশে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো, এই হচ্ছে মা শীতলা, ঠিক কচ্ছপের মতো আকার। ভিতরে ঢুকে গেছে সব গাড়ি। গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বাইরে, কিন্তু তাও দেখছি ভিতরেও রাখা আছে গাড়ি। সামনেটা কি উপাসনা ভবন, ওই দেখো, ওইখানে যারা বাইরে থেকে লোকজন আসবে তারা কিন্তু ওইখানে থাকতে পারে উপাসনা ভবনে। শুনেছি এখানে এসি আর নন এসি দুটো ঘরই পাওয়া যায় খুব অল্প খরচাতে। এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরের দিক। এখানে সম্ভবত মায়ের ভোগ প্রসাদ তৈরি করা হচ্ছে। এখানে যে দেবীর পুজো করা হয় তা কিন্তু দুর্গারূপী পুজো করা হয়, কারণ আমি যখন পুজোটা দিলাম, ধ্যান মন্ত্র বলছিলাম, তখন দুর্গা মন্ত্রই উচ্চারিত হচ্ছিল, কালী মন্ত্র উচ্চারিত হয় না এখানে। এই দেখো, এই পাশে পঞ্চমুণ্ডির আসন, সম্ভবত যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তিনিই হয়তো এই পঞ্চমুণ্ডির আসনটা তৈরি করেছেন এখানে। আমরা এখন আছি মন্দিরের ঠিক পিছনের দিকে। এইখানে ভোগ প্রসাদ কাটাকুটি চলছে। কুপন করে অন্ন প্রসাদ গ্রহণ করুন, সময় 9টা থেকে 12টা পর্যন্ত। ঠাকুরমশাই, কুপনটা কোথা থেকে সংগ্রহ করতে হয়? বন্ধ হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমি একাই আছি। ঠিক আছে। এই দেখো, এই যে সামনে একটা বড় গেট আছে, একটু বাদই দেখা তোমাকে। ওই গেট দিয়েও তোমরা ঢুকতে পারো, আমি ছোট গেটটা দিয়ে ঢুকেছি। এই গেটটা দিয়ে ঢুকেই প্রথমেই শিবের মন্দির পড়ছে, তারপরই এই ডান হাতে পড়ে যাচ্ছে ভোগ প্রসাদ তৈরির ঘর। আর একটু এগিয়ে বাঁ হাতে, মানে যে ঘরটা তোমাকে দেখালাম, এই ঘরটাতে ভোগ প্রসাদ মানে মায়ের জন্য যে ভোগ সেটা তৈরি করা হচ্ছে, আর মানে কাটাকুটি চলছে, আর এখানে রান্না বান্না হচ্ছে। সামনেরটা হচ্ছে, সামনের যেটা বিল্ডিং দেখছো, এটাই হচ্ছে মা ফুল্লরার আসল
বিগ্রহ এখানে আছে। আজকে যে সতীপীঠে এসেছি মানে দেবী ফুল্লরা সতীপীঠ, আপনাদের জানিয়ে দিই যে এটি হচ্ছে 47তম সতীপীঠ এবং এই জায়গাটার আগে নাম ছিল অট্টহাস। আর একটা সতীপীঠ হতে গেলে সেই ক্ষেত্রটাকে বা যেই জায়গাটাকে আপনি সতীপীঠ বা মহাপীঠ বলতে চাইছেন সেই জায়গাটিতে অবশ্যই একটি উত্তরবাহিনী নদী দরকার এবং তার সঙ্গে একটি কাছাকাছি শ্মশান এবং ভৈরবকে থাকা আবশ্যিক। এখানে যে ভৈরবটা আছে তিনি হচ্ছেন বিশ্বেশ্বর। এখানে যে নদীটা তৈরি হয়েছে সেই নদীটার নাম আমি স্ক্রিনে আপনাদের লিখে দিচ্ছি। এই নদীটা বক্রেশ্বর এবং পোপাই নদী মিলে কিন্তু তৈরি হয়েছে এবং এই নদীটা উত্তরবাহী নদী। আর এই হচ্ছে ফুল্লরা মাতার মন্দিরে ঢোকার একটা গেট, মানে পিছন দিকের গেট। সামনের দিকের হয়তো আরও কোনো গেট থাকতে পারে, এখন পর্যন্ত আমার চোখে দুটো গেটই পড়লো। আর এই গেট দিয়ে মানে মেন গেট দিয়ে ঢোকার পরই বাঁ হাতে আপনার পায়খানা বাথরুমেরও ব্যবস্থা আছে দেখছি। এখন সুলভ শৌচালয় কিনা তা বলতে পারছি না, কিন্তু শৌচালয় তো বটেই। এই যে এখানে বাথরুমের ব্যবস্থা আছে। স্নান 5 টাকা, পায়খানা 5 টাকা, প্রস্রাব 2 টাকা। না, আবার নতুন করেছে, এটা মহিলাদের বাথরুম। ওটা বাথরুম 8 টাকা, স্নান, পায়খানা 8 টাকা, প্রস্রাব 2 টাকা। এই যে সামনেরটা হচ্ছে মায়ের ঘর, আর এই যে সামনে 4 কোণা করে ঘিরে রাখা আছে। এই জায়গাটিতেই কিন্তু সেই মা রূপী মানে শিয়ালরূপী মা, ভুল বলছি, শিয়ালরূপী মা আসতো এই প্রসাদ খেতে। তারপরে আবার সেই ভোগেরই একটা অংশ মিশিয়ে দিয়ে নাকি সেই সাধকগণ তাদের মহাভোগ বা মহাপ্রসাদ তৈরি করতেন। এই যে এই সামনের জায়গাটা পার্কিংই মনে হচ্ছে, কারণ ওই দিক দিয়ে পার্ক ঢোকার একটা গেট আছে। আর এই পার্ক ঢোকার গেটের পাশেই হচ্ছে পায়খানা বাথরুম, আবার তারপরে একটা মেন গেট, তারপরে আবার একটা জায়গা, ওখান দিয়ে ছোট ছোট বাইক টাইকগুলো আসছে। মূলত এখানে এলে আপনাকে এখানে এলে আপনি 2-3টে পার্কিংয়ের জায়গা দেখতে পাবেন, অনেকগুলো পার্কিংয়ের জায়গা আছে। তাই গাড়ি নিয়ে আসতে পারেন, পার্সোনাল বাইক, 4 চাকা, 2 চাকা, যে কোনো কিছু নিয়ে আসতে পারেন। খুব সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। এবং পিছনেই দেখতে পাচ্ছেন হয়তো উপাসনা গৃহ বলে না, উপাসনা ভবন বলে একটা ছোট একটা বিল্ডিং করা আছে, ওখানে থাকারও ব্যবস্থা আছে। যারা রাত্রিবেলায় থাকবেন তারাও কিন্তু থাকতে পারেন। এখানকার যে বড় উৎসব সেটা মাঘ মাসে হয়, পূর্ণিমার দিনে, কারণ সেই দিনই নাকি এই দেবী ফুল্লরার যে প্রস্তরীভূত অংশটা, মায়ের যে নিচের ঠোঁটটা, সেই ঠোঁটটা খুঁজে পেয়েছিলেন তন্ত্রধারক বা সাধকগণ। তো সেই দিনই এখানে বড় উৎসব হয়, তখন 10-12 দিন ব্যাপী উৎসব হয় এবং বিশাল মেলা বসে। সেই দিনে আসুন, খুব ভালো লাগবে, আরও অনেক লোক আসবে। ফুল্লরা মায়ের দর্শন করা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো বলো। আর ফুল্লরা মায়ের দর্শন করলে সে একটা সৌভাগ্যের ব্যাপার, আমারও এবং তোমাদেরও। তো খুব সুন্দর লাগলো আমাকে। তোমরাও এসো এই ফুল্লরা মায়ের মন্দিরে। এই ফুল্লরা মায়ের মন্দির কিন্তু সত্যি একটা সতীপীঠ এবং এই জায়গার আগে নাম ছিল অট্টহাস। শুনলেই পুরো ভিডিওতে আমার। এখানে এসো, ভালো করে মায়ের পুজো দাও, থাকা খাওয়া সমস্ত রকমেরই ব্যবস্থা এখানে আছে। যাই হোক, বেশি কথা বলবো না। ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে। বাই বাই। পরের ভিডিওর জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।